সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে কবিতাটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো, বঙ্গভূমির প্রতি। কি কবিতা? তাহলে বঙ্গভূমির প্রতি। দেখো লিখেছে কে? মাইকেল মধুসূদন দত্ত। তোমরা যারা প্রথম মাসিক বা প্রথম টিউটোরিয়াল পরীক্ষা দিবা, তোমরা জানো যে তো সিলেবাসে তোমাদের এটা আছে। সো যাদের পড়া হয়েছে বা পড়া এখনো পর্যন্ত হয় নাই, পড়েছে কিন্তু ঠিকঠাক মতো বুঝো নাই, আশা করি ভিডিওটা দেখলে যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, শুরুতে আমরা যদি বলি যে বঙ্গভূমির প্রতি, আসলে বঙ্গভূমিটা কি আগে আমাদের জানতে হবে। আমরা জানি যে বঙ্গভূমি মানে হচ্ছে কি, জন্মভূমি বা মাতৃভূমির কথা বলা হয়েছে এখানে। তো খুব ভালো করেই জানো যে যে কোনো গল্প কবিতা পড়তে গেলে আমাদের কবি পরিচিতি বা লেখক পরিচিতিগুলো জানতে হবে। দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমরা যদি বলি যে বঙ্গভূমির প্রতি কবিতার যে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, দেখো আমি কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের মধ্যে তুলে ধরেছি। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। সো এগুলো একটু সবগুলো নোট করে নিবা, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো নোট করে নিবা। তো এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। দেখো, কবিতার শুরুতে দেখো বলা হয়েছে কি, যে রেখমা দাসের মনে এই মিনতি করি পদে। প্রথম চরণে কি বলছে দেখো, দেখো কি বলছে, যে রেখমা দাসের মনে ইমুনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তব মন ককনাদ। তাহলে খেয়াল করো যে কি বলছে, যে রেখমা দাসের মনে, কবি এখানে নিজেকে দেখো তার জন্মভূমির কাছে দাস হিসেবে প্রার্থনা করছেন। কি বলছে, যে প্রার্থনা করছে যে দেখো, যে বলছে এই দাসটা তুমি মা আমারে মনে রাখো। দেখো, সাধিতে মনের স্বাদ, সাধিতে মনের স্বাদ মানে কি, যদি তার মনের ইচ্ছে, স্বাদ মানে কি ইচ্ছে, দেখো তার ইচ্ছে পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমত, পরমত মানে আমরা যদি বলি যে ভুল ভ্রান্তি, তো তার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কি বলছে দেখো, মধুহীন করো না গো তব মন কখনো দে। তার মানে তাকে মধুহীন করো না। এখানে কোকোনাদ বলতে এখানে পদ্ম ফুল, পদ্ম ফুলকে কথা বলা হয়েছে। তো এই পদ্ম ফুলের যে মধু থাকে, মূলত এই মধুহীন যেন ঠিক তাকে না করে। যেমন সহজ কথায় দেখো বলে আমি দেখো ব্যাখ্যাটা নিচে দিয়ে দিছি, যে কবি তার মাতৃভূমির কাছে প্রার্থনা করেছেন যেন তার দেশকে মনে রাখে, তার সমস্ত কৃতকর্মে নিজের দাস হিসেবে গ্রহণ করে। পরের চরণে যেটা বলছে দেখো, যে এখানে কবি বলেছেন তার মানসিক বা মনের ইচ্ছা বা স্বাদ পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তবে তিনি চান দেখো তার দেশ তার মন থেকে মধুর সুরের মতো একবার যেন হারিয়ে না যায়, যেন সে ভুলে গিয়ে তার ভালোবাসা না কমে। তার মানে দেশের প্রতি তার ভুলগুলো যেন, মানে যদি কবি ভুল করে থাকে তাহলে ভুল করলেও যেন তার ভালোবাসা না কমে। পরের চরণটা দেখো, প্রবাসে দুই বের বসে জীব তারা যদি খসে। লাইনটা খেয়াল করো, কি বলছে, প্রবাসে, মূলত কবি যখন প্রবাসে ছিলেন সেই সময় আমরা যদি বলি দেখো দুই বের বসে, আমরা এখানে বলেছে দেখো যে প্রবাসে থাকাকালীন যদি কোনো কারণে এই জীবটা যদি খসে, মানে তার এখানে মৃত্যুর কথা বলা হয়েছে, যে কোনো দৈব শক্তির মাধ্যমে যদি তার মানে মৃত্যু হয়, কোনোভাবে যদি সে মারা যায়, দেখো বলছে এ দেহ আকাশ হতে নাই ক্ষেত তাহে। তার মানে কি বলছে দেখো, যে এ দেহ আকাশ হতে নাই ক্ষেত, মানে এ দেহ আকাশ থেকে তার যদি মানে মৃত্যু হয়ে যায়, মানে এই দেশ থেকে বা এই জগৎ থেকে যদি তার মৃত্যু হয়ে যায় বা সে যদি মারা যায়, তাতেও তার কোনো আফসোস থাকবে না বা কোনো চিন্তা থাকবে না। দেখো কি বলছে, যে কবি প্রবাসে থাকাকালীন যদি জীবন শেষ হয়ে যায়, তিনি তার এই নিয়ে কোনো দুঃখ করবেন না। কেন করবেন না? কারণ তিনি জানেন যে দেহের মৃত্যু একটি অবধারিত বিষয়। এটি পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু তার আত্মা চিরকাল থাকবে। তারপর আমরা জানি কি, যে আমাদের আত্মাটা চিরকাল আমাদের এখানে থাকবে, কিন্তু আমাদের দেহটা চলে যাবে। পরে দেখো তিনি কি বলছে, দেখো বলছে, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, চিরস্থায়ী কবে নীর, হায় রে জীবন নদে। তাহলে কি বলছে, জন্মিলে মরিতে হবে, আমরা জানি যে জন্মগ্রহণ করলে মরতে হবে। অমর কে, কথা কবে,
তার মানে কি কেউ কি অমর হয়ে থাকতে হবে, তাই না? দেখো চিরস্থায়ীর কবে নীর হায় রে জীবন নদে। তার মানে কবি দেখো জীবনকে সত্যকে তুলে ধরেছেন। কি জীবনের সত্যকে তুলে ধরেছেন কি দেখো, যে জন্ম হলে একদিন কি মরতে হবে। কারণ মানুষ তো অমর না, মানুষ কি অমর? অমর না। দেখো জীবন আমাদের নদীর মতো প্রবাহিত হয়, কখনো থেমে যায় থাকে না, একসময় মৃত্যুর দিকে চলে যায়। এই সঙ্গে কবি মানব জীবনের অনিশ্চয়তার সম্পর্ক ভাবছেন। তার মানে কি জন্মিলে মরতে হবে, অমর কি কথা কবে, এখানে মানব জীবনের যে অনিশ্চয়তা এটা তুলে ধরেছেন। পরের চরণটা দেখো, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িল অমৃত হ্রদে। তার মানে কি বলছে, কিন্তু যদি রাখো মনে, কে কাকে বলছে? কবিকে মনে রাখতে বলছে। কে? তার জন্মভূমিকে বলছে, যে জন্মভূমি বা মাতৃভূমি দেখো, যে তুমি যদি আমাকে মনে রাখো, দেখো যে নাহিমা ডোরি সমনে, এই সমনে বলতে আমরা যদি বলি মৃত্যুর দেবতা, মানে মরণেও ভয় পায় না, তার মৃত্যুর দেবতা আসলেও ভয় পায় না, বা মরণকেও কবি ভয় পায় না। মক্ষিকাও গলে না, মক্ষিকা বলতে এখানে মাছিকে বোঝানো হয়েছে আমরা যদি বলি। দেখো গলে না গো পড়িলে অমৃত হ্রদে। তার মানে অমৃত হ্রদ বলতে এখানে মূলত এই লাইনটাতে যেটা বলা হয়েছে, যে যেখানে ধরো যে মাছি, আমরা জানি যে মাছি যেখানে মধু বেশি থাকে বা মিষ্টান্ন জাতীয় জিনিস থাকে সেখানে মাছি বসতে পছন্দ করে। কিন্তু এই অমৃত হ্রদ মানে নদীর মতো বিশাল বলা চলে, যেখানে অনেকগুলো উম, তোমার মাছি বা মধু থাকবে, মানে মধু থাকবে। তো সেখানে যদি মাছি একটু পড়ে তাহলে কি মারা যায়? মাছি কিন্তু মারা যায় না। দেখো এখানে কবি বলছেন যে যদি তার মাতৃভূমিকে মনে রাখে, তবে তার জন্য কোনো ভ্রান্তি বা ভুল না করে দেখে, তবে তার ভয় থাকবে না। কারণ তিনি জানেন এই হৃদয়ে দেশমাতৃকার ভালোবাসা দেখো থাকে, তবে তার জীবন অমৃতের মতো হবে। কারণ মক্ষে মাছে অমৃত হ্রদে পড়লে সে গলে না, তেমনি দেশমাতৃকার স্মৃতিতে ভরা জীবন একে অপরকে অমর করে রাখে। বললেন দেখো, বলছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। তার মানে এই নরকুলে সেই ধন্য কে, যে মানে লোকে যে মনে রাখবে, কেউ তাকে ভুলবে না, যে সবসময় মনের মন্দিরে জেগে থাকবে। যেমন দেখো এখানে খেয়াল করো, কবি এখানে এমন মানুষের কথা বলা হয়েছেন যে মানুষ তার দেশ মাটির প্রতি শ্রদ্ধা রাখে এবং দেশের ইতিহাস সংগ্রাম ও মানুষকে ভুলতে দেয় না। সেই ব্যক্তি চিরকাল মানুষের মনে এবং মনের মন্দিরে বসবাস করে। তার মানে কবি এরকম ভাবে সবার মনের মধ্যে বসবাস করতে চান। পরের চরণে দেখো, খেয়াল করো, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তখন বলছে দেখো যে কিন্তু কোন গুণ আছে, মানে আমার কোন গুণ আছে, যাচিব তব কাছে, যে তোমার কাছে আমি এটা প্রকাশ করবো, আমি বলবো যে আমার কোন গুণ আছে, যে যার মাধ্যমে তুমি আমাকে এই অমরত্বটা দান করে দাও। আমাকে আমি তোমার কাছে সে আশীর্বাদ চাবো, যে আমার কিন্তু কি কি কোনো গুণ আছে যে আমি তোমার কাছে আশীর্বাদ চাবো যে আমাকে একটু অমরতা দান করো। দেখো খেয়াল করে এখানে কবি কি বলছে, নিজের গুণের দিক নির্দেশ করে বলেছেন, আমার মধ্যে এমন কিছু গুণ নেই যা আমাকে অমর করে রাখতে পারে। তবে যদি তুমি দয়া করে আমাকে অমর হওয়ার সুযোগ দাও, তবে আমি তোমার কাছে সে আশীর্বাদ চাই। তার মানে কবি সে আশীর্বাদই চাচ্ছে তার জন্মভূমির কাছে। দেখো পরের লাইন খেয়াল করো, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবরদে। তার মানে বলছে যদি তুমি দয়া করো ভুল দোষ গুণ ধরো, তার মানে তুমি যদি দয়া করে আমার দোষ ভুল এগুলো যদি গুণ আকারে ধরো, তবে দেখো যে অমর করিয়া বর দেহদাসে সুবরদে। তাহলে কি বলছে যে তার যাতে করে তিনি দেশ এবং সমাজের কাছে একটু অমর হয়ে থাকতে পারে। তুমি যদি তার ভুলগুলো বা দোষগুলো যদি গুণ আকারে ধরো, তাহলে কি তিনি সমাজ বা দেশের মানুষের কাছে একটু অমর হয়ে থাকবেন। দেখো ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। খেয়াল করো, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। মূলত কবি দেখো তার আবার তার মাতৃভূমির কাছে প্রার্থনা জানান কি,
যাতে তার স্মৃতিগুলো মধুর হয়, ফুটে যেন স্মৃতি চলে এবং সেগুলো দেখো মানুষের মনে ভালোভাবে ফুটে ওঠে। এই যে মানুষের মা যথা ফলে, মানে মানুষের মধ্যে যেন ফুটে ওঠে। কিভাবে দেখো? তিনি চান তার এই স্মৃতি যেন বসন্ত এবং শরতের মতো রঙিন এবং মধুর এবং চিরকালীন হয়ে থাকে। তাহলে কি? যে মূলত দেখো তিনি চান যে যেন তার এই স্মৃতিগুলো বসন্ত বা শরৎকালে যেন আবার ফুটে ওঠে মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে। তো মূলত দেখো ৮ম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকে এই কবিতার ভাবার্থগুলো একটু দেখবা। যদিও কবিতাটা একটু মনে হয় তোমাদের কাছে কঠিন, আশা করি এখন সহজ হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ইনশাল্লাহ আবার সেটার রিপ্লাই দিতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।